জাতীয় প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। আগামী নির্বাচন হবে কঠিন, জনগণ ছাড়া কার উপর নির্ভর করে ক্ষমতায় আসে না বিএনপি। তারেক রহমান। ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র উপদেষ্টার অসন্তোষ। আগামী সপ্তাহে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। অতীতে নির্বাচন ব্যবস্থা অপরাধ হয়েছে, বিচার করা দরকার। বদিউল আলম মজুমদার। সুষ্ঠু নির্বাচনে কমিশন বদ্ধপরিকর। আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতি প্রয়োজনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ বিরোধী যেসব প্রপাগান্ডা ভারত চালাচ্ছে তা একসাথে মোকাবেলারও সিদ্ধান্ত হয় বৈঠকে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকে নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগ, 14 দল ও জাতীয় পার্টি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলকেই দেখা যায় বৈঠকে অংশ নিতে। বিকেলে শুরু হওয়া বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকে দেশের চলমান রাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে। পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সে জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, বাংলাদেশ বিরোধী ভারত যে প্রোপাগান্ডা চালাচ্ছে তা সব রাজনৈতিক দল একসাথে মোকাবেলা করবে। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। বৈঠক শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। ভারতের সাথে যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী, সেগুলোকে যাতে বাতিল করা হয় সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি, আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। আমরা সবাই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আছি, ওনার সাথে থাকবো এবং এই দেশের ক্ষতি কেউ করতে পারে এরকম কোনো কিছু আমরা হইতে দিব না ইনশাআল্লাহ। বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব এই মুহূর্তে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখান থেকে বাংলাদেশও দূরে নয় মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এসব সংকট মোকাবেলায় সংঘর্ষ নয়, সহযোগিতাই সবচেয়ে জরুরি। ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই কোর্স থেকে লব্ধ জ্ঞান কর্মকর্তাদের রাষ্ট্রের নীতিগত উৎকর্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট।
রাষ্ট্রের নীতি ও কৌশলগত বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য এনডিসি কোর্সের আয়োজন করা হয়, যেখানে রাষ্ট্রের নির্বাচিত উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা অংশ নেন। 2024 সালের এনডিসি কোর্স শেষ করা কর্মকর্তাদের মাঝে বুধবার সনদ তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন ছাড়াও 18টি বন্ধুপ্রতিম দেশের 33 জন সামরিক কর্মকর্তা এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। এর আগে মিরপুর সেনানিবাসে পৌঁছালে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং এনডিসির কমান্ড্যান্ট প্রধান উপদেষ্টাকে সেখানে স্বাগত জানান। কর্মকর্তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা এনডিসি থেকে অর্জিত জ্ঞান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. I wish that your year-long interaction in NDC has added great value to your understanding of the need for a collaborative approach in all our national problems. জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে দেশি বিদেশি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিশ্ব যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশ তার বাইরে নয়। Globally, we are at strategically critical times, and Bangladesh is no exception to that. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. এছাড়াও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024 শেষ করা বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর 55 জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সন্ধ্যায় বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফেরৌজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন চীনা রাষ্ট্রদূত। ম্যাডামকে ওনাদের দেশে ভিজিট করার জন্য মানে চিকিৎসার ব্যাপারে যদি কোনো সহায়তা প্রয়োজন হয় সেটির জন্য তারা ওপেনলি তাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এবং শি জিনপিং যে ম্যাডামের সাথে দেখা করেছিল 2016-তে সেটি আবার তারা আবার স্মরণ করেছে এবং তাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছে। 56,000 বর্গমাইলের বাংলাদেশে ভিন্ন ধর্ম এবং জাতি থাকলেও সবার পরিচয় বাংলাদেশি, এমনটা উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ ছাড়া বিএনপি কোনো পরাশক্তির উপর নির্ভর করে না। তিনি বলেন, ক্ষমতায় এলে দেশের যেসব সম্পদ বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। চট্টগ্রামে দলে কর্মশালায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদীরা দেশের বিদ্যুৎ জ্বালানি খাতকে ধ্বংস করে দিয়েছে, যাতে ভুগতে হবে গোটা জাতিকে, আর লোপাট হওয়া অর্থ ফেরত আনতে চাওয়া হবে আন্তর্জাতিক সহযোগিতা। আন্তর্জাতিক ভাবে যে কতগুলো ফোরাম আছে, জাতিসংঘ সহ, ওয়ার্ল্ড ব্যাংক সহ কতগুলো ফোরাম আছে, অবশ্যই তাদের সহযোগিতা আমরা নেব। এর বাইরেও আন্তর্জাতিক ভাবে কতগুলো প্রাইভেট সংস্থা আছে, তাদের সাথেও আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ যে এনে দিতে পারবে, আমরা তার সাথেই কথা বলবো। এখানে আমরা যে রেইনবো নেশন কথাটির অর্থ বলেছি, অর্থাৎ এই আমাদের 55,126 বর্গমাইল এলাকার মধ্যে আমরা যারা আছি, আমাদের একটি মূল পরিচয়, সেটি হচ্ছে আমরা সকলে বাংলাদেশী। পরে সেখানে দেয়া বক্তব্যে তারেক রহমান নেতাকর্মীদেরকে আচার আচরণে পরিবর্তন এনে জন আস্থা নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। বলেন, সামনের সময়গুলো হবে অত্যন্ত কঠিন। কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাকে আমরা ভাবতাম,
তারা নেই মাঠে বা মাঠে দুর্বল, এবং তাহলে আমাদের সবকিছু সোজা একদম সসর করে আমরা চলে যাব। আল্লাহর ওয়াস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন, কারণ আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না, কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে। এই কথা আপনাকে শুনতে হবে। আমাদের পক্ষে সম্ভব না, আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে। মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার। বিগত 15 বছরে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি, আশাবাদ তারেক রহমানের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আগামী সপ্তাহে ঢাকায় আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনায় মিথ্যা তথ্যের বিষয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া যুক্তরাজ্যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টেও বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে ভুল তথ্যের কথাও হাইকমিশনারের কাছে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্ট, এটা খুব স্পষ্ট যে আমরা চাই অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা স্টেটমেন্ট এসছে বেশ বড় সড়ো। সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসছে, আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। ইন্ডিয়ার সাথে ফরেন অফিস কনসালটেশন হবে 9 বা 10 তারিখে। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে, দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদের হাজির করার পর শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশন বলেন, এই 2 আসামির প্ররোচনায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়। রিপোর্ট করছেন হাসান জাভেদ। ছাত্র জনতার আন্দোলনে যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে। অন্য একটি মামলায় তারা দুজন গ্রেফতার ছিলেন। বুধবার তাদেরকে কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তা মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আগামী 17 ডিসেম্বর তাদের পুনরায় হাজির করারও নির্দেশ দেওয়া হয়। সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, আহত করা হয়েছে। এখনও তারা এই শরীরে সে সকল দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই 2জন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে, আরও তদন্ত অব্যাহত আছে, সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি, জানিয়েছি। এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসিকিউশন জানায়, জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে প্রায় 70 জনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, আর এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 25 জনকে। বাকিদের গ্রেফতার করা জরুরি বলেও মনে করেন তারা। এখনো অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, যেটিতে আমাদের তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে, গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাবেক সচিবকেও ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।
সংবিধানে পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রিটের শুনানি শেষ হয়েছে। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হয়। রায়ের তারিখ আগামীকাল জানাবেন বলে জানিয়েছে আদালত। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের এই সংশোধনী আনা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। গত অগস্টে পঞ্চদশ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে কারাগার থেকে পালিয়ে যাওয়া 2000-এরও বেশি আসামির মধ্যে এখনও প্রায় 700 আসামি গ্রেফতার হয়নি। এর মধ্যে 11 শীর্ষ সন্ত্রাসী এবং আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ সংগঠনগুলোর 174 নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে। সকালে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। বলেন, দেশের 69টি কারাগারের মধ্যে 17টি কারাগার অতি পুরনো হওয়ায় এগুলো ঝুঁকিপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার এবং কারাগারের বর্তমান পরিস্থিতি নিয়ে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে কথা বলেন কারা মহাপরিদর্শক। এ সময় গত 3 মাসে দেশের সর্বমোট 69টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য 24 ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো বলে আশা প্রকাশ করি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে 11 শীর্ষ সন্ত্রাসী। যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। জানান, পালিয়ে যাওয়া 2200-র মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 1500 আসামিকে। পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছেন। পলাতক বন্দীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা আবুল হারিস চৌধুরী। কবর থেকে তোলা মরদেহের ডিএনএ টেস্টের রিপোর্ট তার পরিবারের সঙ্গে মিলেছে বলে হাইকোর্টে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে। পরে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরী মরদেহ দাফন করতে নির্দেশ দেন। গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরী মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট হারিস চৌধুরী পরিচয় নির্ধারণে কবর থেকে লাশ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেয়। 2021 সালের 4 সেপ্টেম্বর হারিস চৌধুরীকে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়। গত 15 বছর আমার বাবার যে কষ্টের মধ্যে দিয়ে তার যেতে হয়েছে সেগুলো আমাকে প্রতি মুহূর্তে আমাকে যন্ত্রণা দেয়। আমার আব্বুর দেহাবশেষ সংরক্ষিত ঢাকা মেডিকেলে এবং সেখান থেকে আব্বুকে দাফন করতে নিয়ে যাওয়া হবে সিলেটে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং কমিশন সংস্কারে সব রকম সহায়তা করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অতীতে যারা নির্বাচন ব্যবস্থায় সুস্পষ্ট অপরাধ করেছে তাদের বিচার নিয়েও আলোচনা হয়েছে কমিশনের সাথে বৈঠকে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে অন্যান্য সদস্যরা প্রথমবারের মতো আগারগাঁও নির্বাচন ভবনে যান। পরে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সাথে। আলোচনায় প্রাধান্য পায় ভোটাধিকার নিশ্চিত করা ও ভোটার তালিকা হালনাগাদ সহ নানা বিষয়। দিনকে রাত করা ছাড়া, রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। এবং এ ব্যাপারে আমাদের আইন যতটুকু বলা আছে, আমাদের আদালতের নির্দেশ আরও সুস্পষ্ট। ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং আমরা সহায়তা করতে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। সো আই থিঙ্ক we have the same goal and we are working toward that. নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ করা হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঘাটতি রয়েছে তা সমাধানে কাজ করা হবে।
আপনারাও জানেন প্রেক্ষাপট, আমরাও জানি প্রেক্ষাপট, এবং মেজর ডেফিসিট যেগুলোতে আমাদের ঘাটতি আছে এগুলো আমরা সবাই জানি। আমাদের উদ্দেশ্য ছিল একটা ভালো সুষ্ঠু নির্বাচন যখনই হোক না কেন কিভাবে করা সম্ভব। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আগামীতেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে আরও আলোচনা করা হবে বলেও জানান তিনি। যে জায়গাটাতে আমরা ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ পাচার করে কিভাবে একটি দেশের অর্থনীতি নিঃশেষ করে ফেলা হয়েছে এমন শিরোনামে বাংলাদেশ ইস্যুতে সংবাদ প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এতে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিভাবে অর্থ পাচার, অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে সেই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হাসিনার গেল 15 বছরের শাসনামলে কেবল বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকেই $1,700 কোটি সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে তার সহযোগীরা বাংলাদেশের ব্যাংক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট করেছে তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ। এতে বাংলাদেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। প্রতিবাদে 2 ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পুলিশ ও এলাকাবাসী জানান, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনে বাসে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুলনায় আসছিলেন। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে তাকে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। বিষয়টি শিক্ষার্থীরা জানলে সোনাডাঙ্গা বাস টার্মিনালে যায়। সেখানে কথা কাটাকাটির জেরে শ্রমিকরা ফের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ সময় শিক্ষার্থী আহত হন এবং 2 শিক্ষককে লাঞ্ছিত করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক শিক্ষার্থী সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে যান। এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় 2 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। বাংলাদেশে আর ভারত আধিপত্য বিস্তার করতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করে আওয়ামী লীগ দেশকে শাসন করেছে বলেও অভিযোগ করেন এই আহ্বায়ক। এ সময় ফ্যাসিস্টদের আর কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এবারের অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তবে বাংলাদেশ আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। ভারত বছরের পর বছর, যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে এসছে, এই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে। সেটির বিরুদ্ধে আমাদের এই তরুণ প্রজন্মের আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে। আর কখনোই কোনোদিনও আমাদের জীবন থাকতে ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না। আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা এবং ত্রিপুরায় অবস্থানরত বাংলাদেশিদের উপর হামলার চেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বিক্ষোভকারীরা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক। এ সময় অন্তর্বর্তী সরকারকে ভিন দেশের আগ্রাসন বন্ধ করতে শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করার পরামর্শ দেন বক্তারা। পরে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজধানী পান্থপথে উদ্বোধন করা হলো আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফেয়ার ভ্যালু শোরুম। বিকেলে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম শোরুমটি উদ্বোধন করেন। এ সময় বক্তারা জানান, আকিজ ফেয়ার ভ্যালুর মূল লক্ষ্য হল গুণগত মান বজায় রেখে গ্রাহকদের চাহিদা পূরণ করা। অতি অল্প সময় এটিকে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিত করতে পারবে বলে আশা করেন কর্তৃপক্ষ। আকিজ ফেয়ার ভ্যালু প্রতিটি শোরুমে আকিজ ভেঞ্চার গ্রুপের সকল পণ্য পাওয়া যাবে। পান্থপথ শোরুম উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, আকিজ ফেয়ার ভ্যালুর অপারেশন ডিরেক্টর সৈয়দ জানুল আবেদিন সহ গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারীর বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধের হুমকি, রাজনৈতিক বক্তব্য এবং ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বাজারে হঠাৎ সয়াবিন তেলের দাম বেড়ে গেছে স্বীকার করে চাঁদাবাজি সিন্ডিকেট সবাই মিলেমিশে করে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর থেকে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা চলছে দুদেশেই। জাকিগঞ্জ সীমান্ত দিয়ে পেঁয়াজ আমদানিও আটকে দেয়া হয়। এমন বাস্তবতায় ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সামনের দিনে আর কি প্রভাব পড়তে পারে? বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না, ওগুলো রাজনৈতিক বক্তব্য দেবে না। কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে অ্যাক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো ধরে। এরই মধ্যে হঠাৎ করেই বাজারে সরবরাহ কমেছে সয়াবিন তেলের 5 লিটারের বোতলের। কেন আবারও এমন, আর সিন্ডিকেট নিয়ন্ত্রণে কতটা পদক্ষেপ নিতে পারলো অন্তর্বর্তী সরকার? সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে বাইরে, এটা আপনারা, আর আপনার সিন্ডিকেটটা কিছু কিছু মিডলম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে, কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সট্রাঅর্ডিনারি, ওরা সিম্পলি চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না। সেইটাই হলো একটা সিন্ডিকেটের চেনের মধ্যে। এবং সিন্ডিকেট এক জায়গায় না, চাঁদাবাজির সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজারে ঢুকতে হলে রাজনৈতিক বিষয়। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। মানে চাঁদাবাজি করবে সবাই মিলেমিশে আর। বৈঠকে আরও চাল, মসুর ডাল ও সয়াবিন তেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। চায়ের দেশে চা শ্রমিকের বেশে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করলেন বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক। অভিনব এই উদ্যোগে সাড়া পড়েছে পুরো দেশ জুড়ে। এসবের মধ্যেও স্বাগতিক অধিনায়ক নিগার সুলতানের চাওয়া ওয়ানডের মতো টি-20 সিরিজেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। সিলেট থেকে আনিস রহমানের পাঠানো ছবিতে আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। পরনের কাপড়, মাথায় গামছা, কাঁধে ঝুড়ি, পরুদস্তুর এই বেশ একজন চা শ্রমিকের। হাতের ট্রফিটাই আলাদা চিনিয়ে দিয়েছে এ দুজন সাধারণ চা শ্রমিক নন। বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুরা চা বাগানে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের আগে অভিনব এ উদ্যোগ বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের, যা বাস্তবায়ন হয়েছে বিসিবির হাত ধরে। চায়ের দেশে রোমাঞ্চকর টি-20তেও ওয়ানডে সিরিজের পুনরাবৃত্তি চান স্বাগতিক অধিনায়ক। একদম ট্রেডিশনাল একটা ড্রেস পরে ডিফারেন্ট ওয়েতে আসলে কল্পনার বাইরে কাইন্ড অফ। তো যখনই আইডিয়াটা শুনি ভালো লেগেছে, বাট বলবো যে গুড ইনিশিয়েটিভ, কারণ এটা ডিফারেন্ট ওয়েতে হয়তো বা উইমেন ক্রিকেটকে আরও বেশি প্রমোট করবে। যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও সিলেটে ঘুরে দাঁড়াতে চান আইরিশ অধিনায়ক। ঢাকায় রিকশায় চড়া আর সিলেটের চা বাগান ভ্রমণ সবকিছুই নতুন গ্যাবির কাছে। ঢাকায় রিকশায় ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল, এবার বাংলাদেশের আরেক অংশে এলাম। দারুণ উপভোগ করছি, আশা করি এখানে ভালো কিছু হবে। টি-20তে হতে পারে যে কোনো কিছুই, তাই বাংলাদেশ আয়ারল্যান্ডের এই দ্বৈরথ চায়ের দেশে উত্তাপ ছড়ানোর প্রতিশ্রুতি দিয়ে রাখছে। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়, মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো। দীর্ঘদিন বাজে সময় কাটানোর পর এই জয়টা তাই কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে মিরাজ, তাসকিন, তাইজুলদের। তবে এই জয়কে স্বস্তি হিসেবে না নিয়ে পারফরমেন্সের ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ নেওয়ার পরামর্শ বিসিবি পরিচালক এবং কোচ নাজমুল আবেদিন ফাহিমের। পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি। সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লতা ছিল যে আমরা ম্যাচ জিতবো। তবে ভিন্ন মত বিসিবি পরিচালক ও ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিমের। দলের কাছে পারফরমেন্সের ধারাবাহিকতা ও প্রতি ম্যাচে লড়াই করার মানসিকতা দেখতে চান তিনি। স্বস্তির জায়গাতে আছি আমরা তা না, কিন্তু কারণ একটা কথা আছে, কিন্তু হোয়াট ইউ রিপিটেডলি ডু ইজ হোয়াট ইউ আর। সো রিপিটেডলি আমরা কিন্তু খারাপ করছি। সো এখনও আমাদের পরিচয়টা সেভাবেই আছে। মাঝখানে আমরা একটা ম্যাচ জিতেছি, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেটা আমরা সেই যে খারাপের থেকে বের হয়ে এসেছি এবং ভালোটা কনসিস্টেন্টলি করতে পারছি, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, সেটা মাঠেই প্রমাণ করতে হবে। ম্যারাথন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রথমবারের মতো শুরু হচ্ছে ম্যারাথন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আগামী 20 ডিসেম্বর আয়োজিত হবে এই দৌড় প্রতিযোগিতা, যেখানে 21.10 কিলোমিটার হাফ ম্যারাথন এবং 10 মিটার রেসে লড়বেন সকল শ্রেণী পেশার নারী ও পুরুষ প্রতিযোগী। মোট প্রতিযোগীর সংখ্যা 5000। রাজধানী অলিম্পিক ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ঢাকার জলসেরি আবাসিকে এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। এবার শুধুই বাংলাদেশের নাগরিকরা অংশ নিতে পারবেন এই ম্যারাথনে। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগীদের অংশগ্রহণের সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এ উপলক্ষে উন্মোচিত হয় লোগো। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। আগামী নির্বাচন হবে কঠিন, জনগণ ছাড়া কারো উপর নির্ভর করে ক্ষমতায় আসে না বিএনপি, তারেক রহমান। ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র উপদেষ্টার অসন্তোষ। আগামী সপ্তাহে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। অতীতে নির্বাচন ব্যবস্থা অপরাধ হয়েছে, বিচার করা দরকার। বদিউল আলম মজুমদার। সুষ্ঠু নির্বাচনে কমিশন বদ্ধপরিকর। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।